সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ, মহেশপুর, বাকেরগঞ্জ, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বন্ধন বিভাজন নিয়ে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধন বিভাজন। জৈব যৌগসমূহ সিগমা বন্ধন এবং পাই বন্ধন এর মাধ্যমে সাধারণত সৃষ্টি হয়। এই জৈব বিক্রিয়ার সিগমা বন্ধন এবং পাই বন্ধন ভেঙে নতুন বন্ধন সৃষ্টির মাধ্যমে নতুন যৌগ সৃষ্টি হয়। এই বন্ধন বিভাজনটি হচ্ছে দুই রকমের। একটি হচ্ছে সুষম বন্ধন বিভাজন, সুষম বন্ধন বিভাজন। নাম্বার 2 হচ্ছে বিষম বন্ধন বিভাজন। সুষম বন্ধন বিভাজন এবং বিষম বন্ধন বিভাজন। সুষম বন্ধন বিভাজনটা কি? কোনো সমযোজী যৌগের সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি বন্ধনে আবদ্ধ পরমাণু দুটির মধ্যে সমানভাবে বণ্টিত হয় এবং মুক্তমূলক সৃষ্টি করে, তখন এই বিভাজনকে বলা হয় সুষম বিভাজন। আমরা একটি উদাহরণ দেখি। যেমন আমরা মনে করি অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইলগুলো এবং হ্যালোজেন এই দুটি একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমেই কিন্তু অ্যালকাইল হ্যালাইড সৃষ্টি। এটি উত্তাপে অর্থাৎ তাপ দ্বারা সুষম বিভাজন এর মাধ্যমে অ্যালকাইল ফ্রি রেডিকেল এবং হ্যালাইড ফ্রি রেডিকেল উৎপন্ন করে। এই ডট চিহ্ন দ্বারা আমরা কি করি, যে এই শেয়ারকৃত ইলেকট্রনটাকে প্রকাশ করা হয়। এর থেকে আমরা বুঝি যে এই অ্যালকাইল মূলকের উপরে একটি ডট আছে, অর্থাৎ সে একটি ইলেকট্রন শেয়ার করেছিল এবং হ্যালাইড মূলকও একটি ইলেকট্রন শেয়ার করেছিল। বিভাজনের ফলে তারা যার যার ইলেকট্রন তার দিকে নিয়ে গেল। এর মাধ্যমে ঠিক সমানভাবেই এই বন্ধনটি হলো এবং এই বন্ধনটিকে বলা হয় সুষম বন্ধন বিভাজন। এরপরে আসি আমরা বিষম বন্ধন বিভাজন। বিষম বন্ধন বিভাজনটি হচ্ছে যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি বন্ধনে আবদ্ধ পরমাণু দুটির মধ্যে অসমানভাবে বণ্টিত হয় এবং চার্জযুক্ত নতুন প্রজাতির সৃষ্টি করে, তাকে বলা হয় বিষম বন্ধন বিভাজন। এই বিষম বন্ধন বিভাজনের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সৃষ্টি হয়। আমরা একটি উদাহরণ দেখি। এখানেও অ্যালকাইল হ্যালাইড আমরা নিলাম। এই অ্যালকাইল হ্যালাইড কিন্তু সমযোজী যৌগ। এটি যদি এখানে বিষম বিভাজনের ফলে বিষম বিভাজনের ফলে কখনো আর প্লাস হ্যালোজেন মাইনাস, কখনো আর মাইনাস আর হ্যালোজেন প্লাস। এই এখানে আমরা এটাকে বলি কার্বো ক্যাটায়ন, আর এটা হচ্ছে কার্বনায়ন, আর এটা হলো এখানে দুটো অ্যালকাইল মূলক। এই অবস্থাটি কখন হবে? অর্থাৎ যখন অ্যালকাইল মূলক প্লাস হবে, এই জায়গায় কিন্তু এই আর দুই শেয়ারকৃত ইলেকট্রন এবং এক্স, যখন এই শেয়ারকৃত ইলেকট্রনটি এক্স এর দিকে ধাবিত হবে বা এক্স এর দিকে বেশি থাকবে, তখন এক্স ঋণাত্মক হবে আর অ্যালকাইল মূলকটি ধনাত্মক হবে। ঠিক একইভাবে শেয়ারকৃত ইলেকট্রনটি আর এর দিকে বেশি থাকে, তখন আর প্লাস হবে আর মাইনাস হবে এবং এক্স প্লাস হবে। এইভাবে কিন্তু
যে বন্টনটি হয় এই বন্টনটিকে বলা হয় বিষম বিভাজন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব যে এই সমযোজী বন্ধন বিভাজনের ফলে আমরা দেখলাম যে সুষম এবং বিষম বিভাজনে মুক্তমূলক বা ফ্রি রেডিকেল সৃষ্টি হয়, কার্বোক্যাটায়নের সৃষ্টি হয় এবং কার্বন আয়নের সৃষ্টি হয়। আমরা একটু দেখি যে মুক্তমূলক কি। মুক্তমূলক বা ফ্রি রেডিকেল, এটি আমরা আগে বলেছি যে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে যে অযুগ্ম ইলেকট্রনযুক্ত চার্জবিহীন পরমাণু বা পরমাণু জোটের সৃষ্টি হয় তাকে মুক্তমূলক বা ফ্রি রেডিকেল বলা হয়। যেমন আমরা যদি বলি মিথাইল ব্রোমাইড, এটি সুষম বিভাজনে কি হবে? আমরা আগেই জেনেছি মিথাইল মুক্তমূলক এবং ব্রোমিন মুক্তমূলক। এই মিথাইল মুক্তমূলক এবং ব্রোমিন মুক্তমূলকের সৃষ্টি হবে। বিষয়টি হচ্ছে যে এরা কিন্তু এদের এই যে মুক্তমূলক, এদের কিন্তু কোনো চার্জ নেই। এদের পরমাণুতে সাধারণত প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান, আর এদের স্থায়িত্ব খুব বেশি নয়। এরা অপেক্ষাকৃত কম স্থায়িত্ব বা স্বল্পস্থায়ী। এরা খুবই সক্রিয়। এদের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হচ্ছে এরা চার্জবিহীন। নাম্বার 2 হলো স্বল্প স্থায়ী, আর 3 নম্বর হচ্ছে এরা সক্রিয়, এরা খুব সক্রিয়। 4 নম্বর হচ্ছে মধ্যবর্তী বা অন্তর্বর্তী প্রজাতি হিসেবে সৃষ্টি হয়। মধ্যবর্তী বা আমরা অন্তর্বর্তী বলি, অন্তর্বর্তী প্রজাতি হিসেবে তৈরি হয়। এখন আমরা এখানে যে বললাম যে এই মুক্তমূলক গুলো সাধারণত একটু স্বল্প স্থায়ী এবং সক্রিয়। এই স্বল্প স্থায়ী এবং সক্রিয়তার একটি ক্রম আছে, আমরা সেটি দেখব। তোমরা জানো এটি হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল, তারপরে হলো এটি হলো টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, আর এটি হচ্ছে মিথাইল। তাহলে টারশিয়ারি ফ্রি রেডিকেল, সেকেন্ডারি, প্রাইমারি এবং তোমার মিথাইল ফ্রি রেডিকেল, এই যে তাদের সক্রিয়তা, এটা হচ্ছে তাদের স্থায়িত্বের ক্রম। এটি হচ্ছে তাদের স্থায়িত্বের ক্রম। আমরা এখানে দেখছি যে মুক্ত মূলক যুক্ত কার্বনের সাথে 3টি অ্যালকাইল মূলক যুক্ত আছে, এটি সর্বাপেক্ষা বেশি স্থায়ী। তারপরে হচ্ছে 2টি যেখানে মুক্ত মূলক যুক্ত কার্বনের সাথে 2টি অ্যালকাইল মূলক আছে, এটি আরেকটু অপেক্ষাকৃত কম স্থায়ী। তারপরে একটি যেখানে আছে সেখানে আরো একটু কম, আর যেখানে মোটেও নেই অর্থাৎ মিথাইল মূলক একটি শুধুমাত্র, এটি অপেক্ষাকৃত বেশি অস্থিতিশীল বা স্থায়িত্ব সব থেকে কম। সুতরাং সক্রিয়তার ক্রম হবে এইভাবে, সক্রিয়তার ক্রম
অর্থাৎ এই সক্রিয়তার ক্রমটা হবে স্থায়ী ক্রমের বিপরীত। যে যে যৌগটি যত বেশি, আমরা জানি যে যৌগটি বা যে আয়নটি যত বেশি স্থায়ী, তার সক্রিয়তা তার তত কম। সুতরাং এখানে আমরা দেখছি সর্বাপেক্ষা কম স্থায়ী হচ্ছে মিথাইল, অর্থাৎ এই মিথাইল মুক্তগুলো হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। এরপরে হবে মিথাইল গুলো, এরপরে হবে CH3 CH2, এরপরে হলো CH3 2 CH, এরপরে হবে টারশিয়ারি, অর্থাৎ মিথাইল, তারপরে হলো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। সক্রিয়তার ক্রমে হচ্ছে মুক্ত মূলকগুলো সাধারণত সক্রিয়তার ক্রম হচ্ছে কি সর্বাপেক্ষা বেশি সক্রিয় হচ্ছে মিথাইলগুলো। আমরা দেখলাম যে এই মুক্ত মূলকগুলোর সক্রিয়তার ক্রম এবং মুক্ত মূলকগুলোর স্থায়িত্বের ক্রম। এখন আমরা দেখব কার্বানায়ন এবং কার্বোক্যাটায়ন। এই দুটি হচ্ছে বিষম বিভাজনের ফলে সৃষ্ট, বিষম বিভাজনের ফলে সৃষ্ট হচ্ছে কি কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন। কার্বোক্যাটায়ন হচ্ছে কি একক ধনাত্মক চার্জ যুক্ত জৈব আয়নকে বলা হয় কার্বোক্যাটায়ন। এটাকে R+ দ্বারা চিহ্নিত করা হয় বা প্রকাশ করা হয়। এটা সমজীববন্ধ যৌগের বিষম বিভাজনের ফলে সৃষ্টি হয়। আমরা ইতিপূর্বেই দেখেছি, যেমন যদি এরকম হয় RX, এটি বিষম বিভাজন হলো R+, আর হলো X-। এটি হচ্ছে কার্বোক্যাটায়ন। এটি কি হচ্ছে কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এই কার্বোক্যাটায়ন সমূহের যে স্থায়িত্ব, এই কার্বোক্যাটায়ন সমূহের স্থায়িত্ব মূলত ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ কেন্দ্রস্থ পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত অ্যালকাইল গ্রুপ তার +1 ইফেক্টের সাহায্যে কার্বনের পজিটিভ চার্জকে আংশিক হ্রাস করে, ফলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বাড়ে। তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্বটাও ওইভাবে প্রথমে আমরা দেখব টারশিয়ারি, তারপরে হলো CH, সেকেন্ডারি, তারপরে হলো হচ্ছে টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, আর হচ্ছে মিথাইল। টারশিয়ারি, সেকেন্ডারি, তারপরে হচ্ছে প্রাইমারি, এরপর হচ্ছে মিথাইল। এইভাবে তাহলে এক্ষেত্রে কিন্তু যেহেতু স্থায়িত্বের ক্রম হচ্ছে এইদিকে, স্থায়িত্বের ক্রমে টারশিয়ারি স্থায়িত্বের ক্রম, তাহলে সক্রিয়তার ক্রম হবে কি? সক্রিয়তার ক্রম হবে তার বিপরীত, অর্থাৎ এই দিক থেকে আসবে। সক্রিয়তার ক্রমটা হবে, সক্রিয়তার ক্রম হবে মিথাইল মূলক, তারপরে হচ্ছে প্রাইমারি, তারপরে হচ্ছে সেকেন্ডারি, তারপরে হচ্ছে টারশিয়ারি। ঠিক আছে, অর্থাৎ এটি স্থায়িত্ব টারশিয়ারির বেশি, সুতরাং সক্রিয়তা টারশিয়ারির সবচেয়ে কম। স্থায়িত্ব সবচেয়ে কম হচ্ছে মিথাইল মূলকের, অর্থাৎ সক্রিয়তা সবচেয়ে বেশি হচ্ছে মিথাইল মূলকের। আচ্ছা, এরপরে আমরা দেখব কার্বানায়ন। একক ঋণাত্মক চার্জযুক্ত
জৈব আয়নকে বলা হয় কার্বন আয়ন। যেমন মিথাইল কার্বন আয়ন, ইথাইল কার্বন আয়ন ইত্যাদি ইত্যাদি। এখন আমরা আগেই এটি দেখেছি যে কিভাবে সৃষ্টি হয়। সেটি হচ্ছে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে। যেমন RH এই একটি সমযোজী যৌগ, এটি বিষম বিভাজনের ফলে কি হবে R মাইনাস এবং X প্লাস। এক্ষেত্রে সাধারণত বন্ধনের শেয়ার কিন্তু ইলেকট্রন যুগল আর এর দিকে বেশি আসবে আর X এর দিকে যাবে না। এইভাবে সৃষ্টি হয় তোমার কার্বন আয়ন। তো কার্বন আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম এবং সক্রিয়তার ক্রমটা আমরা দেখি। কার্বন আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম হচ্ছে মিথাইল কার্বন আয়ন, তারপরে প্রাইমারি কার্বন আয়ন, সেকেন্ডারি কার্বন আয়ন, তারপর হলো টারশিয়ারি কার্বন আয়ন। তাহলে স্থায়িত্বের ক্রমে সবচেয়ে বেশি স্থায়ী হচ্ছে মিথাইল কার্বন আয়ন, আর প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি। তাহলে সক্রিয়তার ক্রম কি হবে? সক্রিয়তার ক্রম ঠিক স্থায়িত্বের বিপরীত, অর্থাৎ টারশিয়ারি সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে সেকেন্ডারি, তারপরে হলো প্রাইমারি, তারপরে হচ্ছে মিথাইল কার্বন আয়ন। মিথাইল কার্বন আয়ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই আজকের যে পাঠ, এই পাঠের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমরা আলোচনা করলাম বন্ধন বিভাজন, সুষম বন্ধন বিভাজন, বিষম বন্ধন বিভাজন, ফ্রি রেডিকেল, কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন। তো পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে শুভেচ্ছা এবং